আসছে বাজেটে তামাকজাত পণ্যে উচ্চ শুল্ক আরোপের দাবি মাদক ব্যবসায়ীদের। মাদক বিরোধীদের দাম বাড়লে অবৈধ পথে পণ্য প্রবেশের আশঙ্কা অর্থনীতিবিদদের। অর্থনৈতিক সুমারি সফল করতে ব্যবসায়ীদের সহযোগিতার উপর জোর অর্থনীতিবিদদের। কৃষি অকৃষি সহ সেবা খাতের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান। এবং ইউরোজোনের অর্থনীতির সংকোচন অব্যাহত, টানা ষষ্ঠ প্রান্তিক ধরে মন্দা। শিগগিরই সংকট দূর হবে না মন্তব্য অর্থনীতিবিদদের। দেখছিলেন প্রধান শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এর সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অর্থ ও বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব অর্থনৈতিক সুমারির বিভিন্ন দিক নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ নজিবুর রহমান। জনাব নজিবুর রহমান, আপনাকে এ সময় স্টুডিওতে স্বাগতম। আমরা আপনার সাথে আলোচনায় যাব, তবে আলোচনায় যাওয়ার আগে কিছু রিপোর্ট দেখে আসবো। ধন্যবাদ। বাজেটে উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তামাক গ্রহণকে নিরুৎসাহিত করা সম্ভব বলে দাবি মাদক বিরোধী আন্দোলনকারীদের। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি না রেখে অতিমাত্রায় শুল্ক আরোপ করলে অবৈধ পথে এসব পণ্যের অনুপ্রবেশ ঘটতে পারে। হরিপদ সাহার রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী বাংলাদেশে তামাকের ভয়াবহতা তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ সহ প্রতিবছর নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে দেশের 12 লাখেরও বেশি মানুষ। মারা যাচ্ছে 60,000 এবং কর্মক্ষমতা হারাচ্ছে 4 লাখ জনগোষ্ঠী। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা অনেকাংশেই দায়ী করে থাকেন ধূমপানকে। তাই বাজেটে সিগারেটের ওপর আরো অধিক হারে শুল্ক আরোপের দাবি করছে তামাক বিরোধী আন্দোলনকারীরা। পরীক্ষিত সত্য উন্নত এবং উন্নয়নশীল দেশে যে ট্যাক্স বাড়ালে কিন্তু তামাক নিয়ন্ত্রণ হয়, তাহলে আমরা ট্যাক্স বাড়াবো না। আইনে আছে যে কোনো ধরনের তামাক কমে কোনো ধরনের প্রমোশন করতে পারবে না, স্পন্সর করতে পারবে না। তারা বিভিন্ন জায়গায় কিন্তু স্পন্সর করছে, বিভিন্ন দোকানে তারা এখনো কিন্তু ব্যান্ডিং মেশিনের মতো জিনিস তৈরি করে দিচ্ছে, নিয়ন সাইন তৈরি করে দিচ্ছে। আর অর্থনীতিবিদদের মতে শুধু শুল্ক আরোপ করে নয়, তামাক নিয়ন্ত্রণে মানুষের অভ্যাসেরও পরিবর্তন দরকার। একসময় এই যে সিগারেট ইম্পোর্টের উপরে 300% ট্যাক্স ছিল। তার মানে বাংলাদেশে এক প্যাকেট সিগারেট বিদেশের তুলনায় 4 গুণ দাম বেশি হওয়ার কথা ছিল। সেই সময় আমি দেখেছি তার দ্বিগুণ দামে বাংলাদেশে পাওয়া যেত। সুতরাং ট্যাক্স বাড়িয়ে দেই এখানে, তখন কিন্তু এটা হেভি স্মাগলিং হবে। ওইখানে তো গভর্নেন্সের একটা সমস্যা সৃষ্টি হয়। তো সুতরাং ওই অভ্যাসটাকে যদি আমরা না করতে পারি, শুধু ট্যাক্স দিয়ে যে ওই অভ্যাসটাকে দূর করা যাবে, এটা সম্বন্ধে খুব নিশ্চিত না। 2003 সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার FCTC স্বাক্ষর করলেও মাদক বিরোধীদের মতে সে কনভেনশনের নিয়ম মেনে শুল্ক বাড়ানো হচ্ছে না। ফলে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি তামাক নিয়ন্ত্রণেও সঠিক ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ তাদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে চলছে তৃতীয় অর্থনৈতিক সুমারির দ্বিতীয় পর্বের কাজ। অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা আনতে ব্যবসায়ীদের সহযোগিতার মানসিকতা নিয়ে এই সুমারিতে অংশ নেওয়া উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এছাড়া আগামী অর্থনৈতিক সুমারিতে কৃষি এবং অকৃষি খাত সহ সেবা খাতের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত ফারহাদ তানজির রিপোর্টে। 1986 সালে প্রথম বাংলাদেশে কৃষি বহির্ভূত অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় অর্থনৈতিক সুমারি 2 পর্বে 2001 সালে শহর এলাকায় এবং 2003 সালে গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় 31 মার্চ 2013 তে শুরু হয়েছে তৃতীয় অর্থনৈতিক সুমারি, যার দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে 15 মে 2013 থেকে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব নজিবুর রহমান বলেছেন, এই সুমারির মাধ্যমে বিভিন্ন উপখাতের হিসাব নিরূপণ ও হাল নাগাদে বেঞ্চমার্ক তথ্য সরবরাহ করা হবে। আমাদের ধারণা যে দ্বিতীয় পর্যায়ে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, এইসব জেলা থেকে ব্যবসায়ীরা এবং বণিক সমিতির লোকজন প্রভূত সাড়া দিবেন এবং তারা সবাইকে উদ্বুদ্ধ করবেন। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক সুমারিতে তথ্য সংগ্রহ প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়া উচিত। না হলে এই সুমারি থেকে পাওয়া তথ্য অর্থনৈতিক পরিকল্পনায় ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে না। সেবা খাতটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বড় একটা খাত, কিন্তু এই বিষয়ে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং অতটা স্বচ্ছ নয়। কাজে আমার মনে হয় যদি সেবা খাতটা প্রপারলি নির্ণয় করা হয়
তাহলে এটা আমাদের খুব উপকারে আসবে। লং টার্ম ট্রেন্ডস গুলো উঠে আসছে, সেটা আমাদের অন্যান্য যে ফ্যাক্টরস গুলো তাদের সাথে কতটুকু রেলেভেন্ট বা রিলেটেড, এবং এতে করে আমাদের পলিসি প্ল্যানিংটা হয়তো আরো শক্তিশালী করা যাবে। মাঠ পর্যায়ে অর্থনৈতিক শুমারি সফলভাবে পরিচালনার জন্য সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান অর্থনীতিবিদরা। সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিক শুমারি নিয়ে আমরা একটি রিপোর্ট দেখলাম। আলোচনায় ফিরছি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ নজিবুর রহমানের সাথে। আমরা শুরুতেই বলেছিলাম আমরা তার সাথে আজ অর্থনৈতিক শুমারির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যেমন নজিবুর রহমান, আমরা রিপোর্টটি দেখলাম, আপনি রিপোর্টেও আপনি আমাদের প্রতিবেদকের সাথে কথা বলেছেন। আজকে একটু বিস্তারিত জানতে চাই, সেটি হচ্ছে আমাদের দর্শকের জন্য অর্থনৈতিক শুমারিটি কি। আমরা আদমশুমারির সাথে অনেক বেশি পরিচিত, কিন্তু অর্থনৈতিক শুমারির সাথে খুব বেশি পরিচিত নই। ধন্যবাদ দেবাশিস, এবং আপনি সঠিকভাবে বলেছেন যে অর্থনৈতিক শুমারিটা যেহেতু প্রতি 10 বছরে একবার হয়, এটা অনেকের কাছে পরিচিত নয়। কিন্তু অর্থনৈতিক শুমারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের অর্থনীতির সার্বিক চালচিত্র বোঝার জন্য এবং অর্থনীতির অগ্রগতির যে আমাদের যে ইন্ডিকেটরস, এগুলো হালনাগাদ বেঞ্চমার্ক তৈরি করার জন্য কিন্তু অর্থনৈতিক শুমারিটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, এবং পৃথিবীর বিভিন্ন দেশ নিয়মিতভাবে অর্থনৈতিক শুমারিটা করে থাকে। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি যে আমাদের বিভাগের যে সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আপনারা জানেন যে প্রচুর বৈচিত্র্যপূর্ণ কাজকর্ম করে। তো তারা 3টে শুমারি দীর্ঘদিন ধরে করে আসছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আদমশুমারি ও গৃহগণনা হয়েছে, আমরা কৃষি শুমারি এটা করেছি আলাদাভাবে। এবার কিন্তু আমরা যেটা করছি, এটা বলছি আমরা কৃষি বহির্ভূত অর্থনৈতিক শুমারি। এর মাধ্যমে আমরা কিন্তু কৃষি ছাড়া প্রতিটা খাতের বা বিভিন্ন খানা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সার্বিক তথ্য নিব, এবং অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে, এবং এগুলো যাতে সুষ্ঠুভাবে করা হয় এই জন্য আমরা বিভিন্ন পর্যায়ে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমরা বিভিন্ন কমিটি করে দিয়েছি। একটা জিনিস একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনারা বলছেন তথ্য নেবেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আদমশুমারিতে যেরকম তথ্য নেন, বয়সের তথ্য নেন, ছেলে মেয়ের তথ্য নেন, বৃদ্ধ বৃদ্ধার তথ্য নেন, মানুষের সংখ্যা নেন, তেমনি অর্থনৈতিক শুমারিতে আসলে কোন ধরনের তথ্যগুলো আপনারা নেন? এ ধরনের তথ্যগুলা কমন, কিন্তু এখানে যেহেতু আমরা অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের তথ্য নেই, সেজন্য তাদের এখানে মালিকানার ধরন, তাদের আইনগত কাঠামো, এখানে নিয়োজিত যারা আছেন শ্রমে তাদের সংখ্যা, এবং নারী পুরুষ শ্রমিকদের যে আমরা একটা আলাদা হিসাব নিতে চাই, এবং তারা বিদেশ থেকে কোনো আয় পাচ্ছেন কিনা, কেমন কে আছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন। এবং আপনি জানেন যে অর্থনৈতিক শুমারিতে যারা বিদেশে অবস্থান করছেন তাদের তথ্যটা আসছে না, কিন্তু তারা যে টাকা পাঠাচ্ছেন প্রবাসীদের রেমিটেন্স, সেটা হচ্ছে বিবেচনা করা হচ্ছে। এবং তাছাড়া অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহে তাদের যে উৎপাদনের যে পদ্ধতি, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তারা ইউজ করেন, এবং সেখানে আজকাল আমরা যেমন তথ্য প্রযুক্তির কথা বলছি, ইন্টারনেট ব্যবহার হচ্ছে কিনা, সোলার সিস্টেমের কথা বলছি। আমরা সেদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী সোলার সিস্টেমের উপর বিশাল যে কর্মশালা হলো সেটা উদ্বোধন করলেন। বিভিন্ন প্রতিষ্ঠান তারা সোলার সিস্টেম ব্যবহার করছে কিনা, এবং অপরাপর খুঁটিনাটি প্রায় 27টা বিভিন্ন বিষয় আছে। এর মধ্যে আপনি ঠিকই বলেছেন, আদমশুমারির সাথে মিল পাওয়া যাবে নাম, পিতার নাম, আপনার খানার সংখ্যা, মৌজার নাম, এগুলা থাকবে। সুতরাং অর্থনৈতিক শুমারি অর্থনৈতিক বিষয়ে নিবদ্ধ। আমি একটু বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমরা রিপোর্টটিতে আসলে আমরা একজন অর্থনীতিবিদের সাথে কথা বলেছিলাম, কে.এস. মুর্শিদ। তিনি বলেছেন যে ব্যবসায়ীদের আসলে সহযোগিতার মনোভাব নিয়ে এই শুমারিতে এগিয়ে আসা বা অংশগ্রহণ করা উচিত। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সহযোগিতা কতটুকু পাচ্ছেন, এবং সহযোগিতা না পেলে আপনাদের এই শুমারির ফলাফল কি দাঁড়াবে? আমাদের বিজ্ঞ অর্থনীতিবিদ অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, এবং এই বিষয়টা আমরা আমাদের প্রস্তুতি প্রক্রিয়ায় মনে রেখেছিলাম। এই জন্য আমরা কিন্তু যারা ব্যবসায়ীরা, বিশেষ করে তাদের যে প্রতিষ্ঠানগুলো, শিল্প বণিক সমিতি, বিভিন্ন দোকান মালিক সমিতি, তারা যাতে আমাদের সাথে সংশ্লিষ্ট হন, তার জন্য কিন্তু আমরা তাদের সাথে সভা সমিতি করেছি। এবং আমরা যে কমিটি, একটু আগে আমি যে কমিটিগুলোর কথা বললাম, সেই কমিটির প্রতিটা পর্যায়ে, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যায়ে কিন্তু শিল্প বণিক সমিতি এবং দোকান মালিক সমিতির প্রতিনিধিরা আছেন, এবং সহযোগিতার কথা বলছেন। আমরা বলবো এ পর্যন্ত আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি, তারা অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন, বিভিন্ন পর্যায়ে সহযোগিতা হাত সম্প্রসারিত করছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আরো সহযোগিতা লাগবে, কারণ যেহেতু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জেলা, যেটা আপনাদের
প্রতিবেদকের রিপোর্টে দেখেছেন যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম এইসব জেলায় হচ্ছে এবং এখানে আমরা চাই ব্যবসায়ীরা আরো এগিয়ে আসবেন যাতে অর্থনৈতিক সুমারি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়। যে আমরা আশা করি আমরা আপনার সাথে আরো আলোচনা করব এই অর্থনৈতিক সুমারির বিভিন্ন বিষয় নিয়ে। আমরা আরো কিছু রিপোর্ট দেখে বিরতির পরে এসে আপনার সাথে আলোচনায় অংশ নেব। দর্শক, এই সময়ের বাণিজ্যের এই পর্যায়ে এখনকার শীর্ষ খবর জানতে আমরা চলে যাচ্ছি বার্তা কক্ষে শফিক মোহাম্মদের কাছে। এবার জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের শীর্ষ সংবাদগুলো। বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মহাসেনী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের আজ থেকে তাঁবুতে সরিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে নগরীর 3টি মাঠে শুরু হয়েছে 500টি তাঁবু স্থাপনের কাজ। আজ থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন বিতরণ শুরু হয়েছে। গতবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ভর্তি করা যাবে। অনলাইনে আবেদন করার সুযোগ থাকায় কলেজগুলোতে সকাল থেকে শিক্ষার্থীদের লম্বা লাইন দেখা যায়নি। খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ এর স্থানীয় নেতা পঞ্চসেন ত্রিপুরা নিহত হয়েছেন। পুলিশ জানায় ভোরে বেলছড়িতে পঞ্চসেন ত্রিপুরাকে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে অজ্ঞাতনামা সন্ত্রাসী দল। ঘটনাস্থলেই মারা যান তিনি। এবং রিয়াল মাদ্রিদকে হতাশায় ভাসিয়ে কোপা দেল রের 10ম শিরোপা জিতে নিল অ্যাথলেটিকো মাদ্রিদ। 1999 সালের পর থেকে রিয়ালের বিপক্ষে কোনো জয়ের দেখা না পাওয়া অ্যাথলেটিকো শুক্রবার রাতে ফাইনালে 2-1 গোলে হারায় লা বাঙ্কোসকে। দেবাশিস, এই ছিল বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ। শফিক, আপনাকে ধন্যবাদ। বার্তা কক্ষ থেকে আমরা এই ঘন্টার সর্বশেষ শীর্ষ সংবাদ জানছিলাম। এ সময় বাণিজ্যে আরো থাকছে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর প্রযুক্তি সুবিধা ছাড়াই বাস ট্রাকের বডি তৈরি হচ্ছে যশোরের ওয়ার্কশপগুলোতে। সরকারি সহায়তা পেলে রপ্তানিও সম্ভব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে পোশাক শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও অভিজ্ঞতার আলোকে করণীয় ঠিক করতে গণশুনানি চলছে সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে। সেখানে আছেন রিপোর্টার আরিফুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরিফ, আপনার কাছে বিস্তারিত জানতে চাই। নিরাপদ কর্মপরিবেশ এবং অভিজ্ঞতার আলোকে করণীয় ঠিক করতে আজকে গণশুনানি চলছে এবং এই গণশুনানিতে সভাপতিত্ব করছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ইস্তাফিল আলম এমপি এবং তার সভাপতিতে এখানে অনেকেই বক্তব্য রাখছেন তাদের অভিজ্ঞতার আলোকে আসলে পোশাক শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ঠিক করতে আসলে কি করা দরকার। একটু আগে এখানে বক্তব্য রাখছিলেন ট্রেড ইউনিয়ন সেন্টারের টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজিদুর ইসলাম খান। তিনি যেমনটি বলছিলেন যে আসলে পোশাক শ্রমিকদের যেটি পোশাক শ্রমিক আপনি জানেন যে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত এবং এই রপ্তানি খাতের শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ঠিক রাখতে আসলে সবার প্রথমে দরকার নিরাপদ ভবন, অর্থাৎ যে কারখানাটি তারা কাজ করবেন তো সেই ভবনটি যাতে নিরাপদ থাকে সেজন্য পোশাক মালিক যারা এবং ভবন মালিক যারা হচ্ছে ভবনটি কারখানাটি ভাড়া নেবেন বা কারখানাটি তৈরি করবেন তারা যাতে সঠিকভাবে বিল্ডিং কোড মেনে চলেন সেজন্য সরকারকে উদ্যোগ নিতে তিনি আহ্বান জানিয়েছেন। এবং এই যে এখানে যারা এসেছেন তাদের বক্তব্য শুরুর আগে মোহাম্মদ ইস্তাফিল আলম এমপি এই আজকের গণশুনানির লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে একটি রয়েছে তারা বাংলাদেশ শ্রম আইন 2006-কে যুগোপযোগী করার জন্য তারা বেশ কিছু সংশোধনী এনেছেন এবং এরপরে এটি কিন্তু মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। এছাড়া তারা মাতৃত্বকালীন ছুটি আগে যেটি 4 মাস ছিল বেসরকারি খাতে সেটিকে 2 মাস বাড়িয়ে 6 মাস করা হয়েছে এবং এর বাইরে বাংলাদেশের মোট 42টি শিল্প খাত রয়েছে তার মধ্যে 32টি শিল্প খাতে তারা ন্যূনতম মজুরি কাঠামোর আওতায় এনেছেন এবং এর বাইরে তারা রয়েছেন পোশাক শিল্পী নিরাপত্তার জন্য তারা শিল্প পুলিশ গঠন করেছেন এবং শ্রমিকদের অবসর গ্রহণের বয়সসীমা আগে ছিল 57 বছর সেটিকে 3 বছর বাড়িয়ে 60 বছর করা হয়েছে। এসব উল্লেখ করে তিনি আজকে গণশুনানির জন্য যারা এখানে এসেছেন বিভিন্ন স্টেক হোল্ডার তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। এখন বক্তব্য চলছে এবং এর বাইরে আজকে কিন্তু বেশ কিছু শ্রমিক সংগঠনের বাইরেও ব্যক্তি পর্যায়ে শ্রমিকরা এসেছেন। এর বাইরে এসেছেন যারা পোশাক শিল্প সংগঠনের দুটি সংগঠন
সংগঠন বিজিএমইএ এর প্রতিনিধি এসেছেন, তারাও বক্তব্য রাখবেন। এবং এর বাইরে এসেছেন শ্রমিকদের নিরাপত্তা নিয়ে যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে, আমরা দেখতে পেয়েছি এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছেন, পুলিশের কর্মকর্তারা এসেছেন, এবং এর বাইরে কিন্তু আইএলওর প্রতিনিধি দল এসেছেন, ইউএসএ এবং ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তারা প্রতিনিধি দল এসেছেন, তারাও বক্তব্য রাখবেন। এবং এসব গণশুনানি শুনে আজকে 5টার মধ্যে সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের এই গণশুনানি শেষ হবে। তো দেবাশিস, আমার কাছে এই গণশুনানি থেকে এই ছিল সবশেষ তথ্য। ফিরছি আপনার কাছে স্টুডিওতে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা আরিফুর রহমানের কাছ থেকে গণশুনানির শেষ খবর জানছিলাম। এই সময়ের বাণিজ্যে ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। G for God-fearing, P for plain living, H for high thinking. GPH বাংলাদেশে একমাত্র জিপিএইচ-এরই আছে শতভাগ পরিশোধন ব্যবস্থা। সুদৃঢ় দেশ গড়ার লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় জিপিএইচ 60 গ্রেড ও 500 WTMT বার। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। মজনু ভাই, আমানত লুঙ্গি কিনলে ঢাকায় ডুপ্লেক্স বাড়ি, গাড়ি, হীরার গয়না, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, মোবাইল সহ ঘর গোছানো সবই পাওয়া যাচ্ছে। শুধু ঘরণীটা আপনার নিজের যোগ্যতা ম্যানেজ করে নিতে হবে। তেলাপোকা সমস্যায় ব্যাকসল জেল ব্যবহার করুন। ব্যাকসল জেল গন্ধহীন, ঝামেলাবিহীন তেলাপোকা নির্মূল পদ্ধতি। ব্যাকসল জেল একটি সেফওয়ে পণ্য। চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার? এই দেখেন লুঙ্গির কি অবস্থা। এক ধোয়ায় রং নাই, দুই ধোয়ায় তেনা তেনা, বসতে গেলে সিরা যায়। কেন কিনো তোমরা এইসব লুঙ্গি? এখন থেকে কিনবা জয়পাড়ার লুঙ্গি, বুঝছো? জয়পাড়া লুঙ্গি কেনার আগে ছবি এবং প্রোপ্রাইটার আব্দুর রহমান লেখা দেখে কিনুন। জয়পাড়া লুঙ্গি। বুঝতে হইব। শোন, বড় বাইরে পিকনিকে যাইব, তোর ব্যাগে 700। ভাই লম্বা কাজ আছে, আপনার একটা ছবি তুলি। গাজরটা ধরেন, খাড়া করে ধরেন। ছবি কে ভাই? তুলি না একটা। আরে টাকা কে? আমি তো মজা করছি ভাই। আসসালামু আলাইকুম ভাই। রবির জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। এবার হবে রবি। ইকোলাইফ বল পেন, লেখে ভালো, চলে ভালো। ইকোলাইফ বল পেন, মনের মতো বল পেন। এই কোথায় তুমি? এই তো আছি এক জায়গায়। বলা যাবে না? আচ্ছা বলো না। ও বুঝছি, খুব বিজি আপনি। সেদিন না বললো তুমি আমাকে একটা ড্রেস কিনে দিবা। ভাই ভাড়াটা দেন না। দিলা না তো। আচ্ছা কোন ড্রেসটা? ও কোন ড্রেস? বাহ, ছোট্ট একটা জিনিস চেয়েছি, সেটাই ভুলে গেলাম। বিয়ের পর আমাকে মনে রাখতে পারবা? আরে এত জ্ঞান জ্ঞান করতেছো কেন? হোয়াট? এই তোমারে বলি নাই। ভাড়া দেন। আমাকে এই কথা বললে? আরে তোমারে বলছি। কি? এই তোমারে বলি নাই কিন্তু। সব কথা সবসময়ের জন্য না, কিছু কথা জমা থাক রাতের জন্য। বাংলালিংক দিচ্ছে রাতের কথা অফার। যে কোনো বাংলালিংক নাম্বারে মাত্র 4.17 পয়সা প্রতি 10 সেকেন্ড, মাত্র 23 টাকা রিচার্জে দিন বদলের চেষ্টায় বাংলালিংক। আমার মনে হয় তুমি একটা পুরা কমলা, একটা স্লাইড কমলা, একটা জাস্ট কমলা নাও। Ladies and gentlemen, this is the final boarding call for Spain Flight 626. Zulu Delta, full discount. এক্সট্রা শেমেল ক্লিয়ারমেন্ট শ্যাম্পু কিনে জিতে নিতে পারে স্পেনে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ সরাসরি দেখার সুযোগ। Zero dandruff, healthy scalp. Ailment, get yours now. তেলাপোকা সমস্যায় ব্যাকসল জেল ব্যবহার করুন। ব্যাকসল জেল গন্ধহীন, ঝামেলাবিহীন তেলাপোকা নির্মূল পদ্ধতি। ব্যাকসল জেল একটি সেফওয়ে পণ্য। বাংলাদেশে এই প্রথম মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 দিচ্ছে নজর লাগানো টিউব। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং। সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি। গাজী পাম্প আছে তাই আর কোনো চিন্তা নাই, স্রোতের ধারায় বইবে জীবন। 2 বছরের ওয়ারেন্টি যুক্ত গাজী পাম্প। কিনবেন যখন একবারই কিনুন, গাজী পাম্প কিনুন। এখন বাংলালিংক দিচ্ছে দেশের সেরা রেট। 6 পয়সায় প্রতি 10 সেকেন্ডে কথা বলুন 2,50,00,000-এরও বেশি বাংলালিংক নম্বরে। রেজিস্ট্রেশন করতে স্টার্ট লিখে ফ্রি SMS করুন 4545 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক।
যখন চুল হয় ঠিক, যে কোনো স্টাইল করো পিক। সিম্পল আর ক্লাসিক স্টাইলে নানির বাড়ি। রকস্টার ফ্রেন্ডের সাথে রকিং স্টাইল, আর অফিস পার্টিতে এলিগেন্ট স্টাইল। যখন চুল একই সাথে ঘন এবং লম্বা, তখন স্টাইল করো ইচ্ছে মতন। এজন্যই সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে রয়েছে ইয়োগার্ট প্রোটিন। তাই দ্বিগুণ ঘন এবং লম্বা চুলের জন্য ব্যবহার করো সানসিল্ক থিক অ্যান্ড লং শ্যাম্পু। সানসিল্ক মানে এক্সপার্ট টাচড হেয়ার। সবসময় সেরা সানসিল্ক এখন নজর কাড়া নতুন প্যাকে। প্রতিদিনের ব্যস্ততার পাশাপাশি সাবানের ব্যবহার আপনার ত্বকের সৌন্দর্যকে কেড়ে নেয়। হারানো এই সৌন্দর্যকে ফিরিয়ে আনুন চন্দন, গোলাপ সহ 24টি প্রাকৃতিক উপাদানে তৈরি মমতাজ লেডি সোপ টান দিয়ে, যা আপনাকে করে তুলবে অপরূপা ন্যাচারালি। অপরূপ সৌন্দর্যের ফর্মুলা মমতাজ লেডি সোপ টান, এখন মাত্র 25 টাকায়। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য। আবারও আলোচনায় ফিরছি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ নজিবুর রহমানের সাথে। আমরা আলোচনা করছিলাম অর্থনৈতিক শুমারির বিভিন্ন দিক নিয়ে। নজিবুর রহমান, আমরা অর্থনৈতিক শুমারির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এবং বিরতির আগে যে জায়গাটিতে আলোচনা চলছিল যে ব্যবসায়ীরা সহযোগিতা করে কিনা, একটি প্রশ্ন তো ব্যবসায়ীদের পক্ষ থেকে উঠতেই পারে যে তারা যে তথ্যটি আপনাকে দেবে সেই তথ্যের গোপনীয়তাটুকু আপনারা কতটুকু রাখবেন এবং সেই তথ্য দিতে গিয়ে তারা কোন রকমের আশঙ্কা বোধ করবেন কিনা, সেই জায়গাটিতে আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেবাশিস, আপনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে নিয়ে আসছেন এবং আমরা যখন প্রায়শই আমাদের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে কথা বলছি, তখন একটা তাদের মধ্যে একটা আশঙ্কা ছিল যে তারা যে তথ্য দিবেন সেটা কোনোভাবেই যে যারা কর ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সাথে শেয়ার করা হবে কিনা। আমরা তাদেরকে কিন্তু আশ্বস্ত করেছি যে আমরা এই শুমারিটা করছি আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী, যেখানে মূল শর্ত হচ্ছে তথ্যের গোপনীয়তা রক্ষা। অর্থাৎ ব্যক্তি হিসেবে তারা যে তথ্য দিবেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তার যে তথ্য দিবেন, পরিসংখ্যান ব্যুরো, আমাদের সংস্থা এবং আমাদের যারা গণনাকারী প্রতিটা পর্যায়ে প্রত্যেকেই সেটা গোপনীয়তা রক্ষা করবেন। সুতরাং এটা কোনোভাবেই প্রকাশিত হওয়ার কোনো সুযোগ নাই ব্যক্তিকেন্দ্রিক বা প্রাতিষ্ঠান কেন্দ্রিক। আমরা যেটা করি শুমারিতে বা বিভিন্ন জরিপে, আমরা তথ্য বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু একটি সামষ্টিক ফলাফল তুলে ধরি। তো আমি আপনার মাধ্যমে আবারও এবং সময় টিভির মাধ্যমে আবারও তাদেরকে আশ্বস্ত করতে চাই যে তারা অনায়াসে তথ্য দিতে পারেন। তথ্যের সংরক্ষণের বিষয়ে, গোপনীয়তা রক্ষার বিষয়ে ভয়ের কোনো কারণ নেই। এবং ইতিমধ্যে আপনি হয়তো দেখেছেন যে পত্রপত্রিকায় কিন্তু বিজ্ঞপ্তি যাচ্ছে এফবিসিসি এর পক্ষ থেকে, এই কথাগুলোই বলে তাদের সদস্যদের আশ্বস্ত করে যে এখানে কোর নিয়ে দুর্ভাবনার কোনো কারণ নেই। এটা দুটো ব্যবস্থাই পৃথক, পরিসংখ্যান ব্যবস্থা এবং কর ব্যবস্থাপনা। আমরা একে অপরের সাথে এইসব বিষয়ে আমরা তথ্য আদান প্রদান করি না। একটি বিষয় সেটি হচ্ছে যে এই যে পুরো আদমশুমারি চলছে, একটু জানতে চাই, দুঃখিত, আমি অর্থনৈতিক শুমারি চলছে, সেটির আসলে প্রভাবটি কি হবে বা সরকারের এই অর্থনৈতিক শুমারির তথ্য নিয়ে সরকার তার আগামী দিনগুলোর অর্থনৈতিক পরিকল্পনা কিভাবে করতে পারে, এই যোগসূত্রটা একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন এই খাতে কাজ করছেন, জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ দি আওয়ার, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি, আপনি যেহেতু অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে এসছেন, যে সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের অর্থনীতি নিয়ে কিন্তু প্রচুর উৎসাহ আছে এবং সেই উৎসাহের কারণেই কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরব। এবং এই জন্য আমরা যেটা চাই, দেখতে চাই যে আমাদের যে জিডিপি যে আমরা প্রাক্কলন করি তিনটা বড় খাতের ভিত্তিতে, একটা হচ্ছে কৃষিখাত, এটা হচ্ছে সেবা খাত, একটা শিল্প খাত। আমাদের দেশ কৃষি নির্ভর ছিল, কিন্তু আমরা ক্রমান্বয়ে দেখছি যে শিল্প এবং সেবা খাত অত্যন্ত বিস্তৃত হচ্ছে এবং এই শুমারির মাধ্যমে কিন্তু প্রকৃত তথ্য উঠে আসবে যে আসলে শিল্প এবং সেবা খাতের প্রকৃত বৃদ্ধির পরিমাণ কি। এবং তার প্রেক্ষিতে কিন্তু আমাদের যারা পরিকল্পনাবিদ, আমাদের যারা গবেষক, তারা কিন্তু বাংলাদেশ অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করতে পারবেন। বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক শুমারির দিকে তাকিয়ে আছেন। এর ফলাফলের ভিত্তিতে তারা কিন্তু তাদের অনেক ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন। এবং আপনি জানেন যে অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের যে বিভিন্ন খাত এবং বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে উন্নয়ন সেটা প্রতিফলিত হবে। এবং এর মধ্যে একটা এলিমেন্ট আপনি দেখেছেন যে আমরা অতি সম্প্রতি আমাদের যে একটা দুর্যোগের যে সম্ভাবনা ছিল,
আমরা প্রস্তুতির মাধ্যমে কাটিয়ে উঠেছি। যদি বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অর্থনৈতিক সুমারি হয়ে যাওয়ার পরে এটা কিন্তু তাৎক্ষণিকভাবে বলে দেওয়া যাবে ওই এলাকাতে বুলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার কি পরিমাণ ক্ষতি হয়েছে। কারণ আমাদের পরিসংখ্যানবিদদের কাছে কিন্তু বেঞ্চমার্ক তথ্য থাকবে, তার ভিত্তিতে তারা বলে দিতে পারেন যে ওই এলাকায় যদি এতটা ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইউনিয়নে অর্থনৈতিক সম্পদের ক্ষতির পরিমাণ এত দাঁড়িয়েছে। তো সুতরাং আমরা দেখছি যে একটা সুনির্দিষ্ট তথ্য এবং একটা বিশ্লেষণ সম্ভব হবে অর্থনৈতিক সুমারির প্রেক্ষিতে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যে অর্থনৈতিক সুমারি যেহেতু আন্তর্জাতিক আমরা যেটা বলি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন এর ভিত্তিতে হচ্ছে 2009, আমরা কিন্তু প্রতিটা খাতের জন্য শহর এবং গ্রাম ভিত্তিক একটা ব্যবসায়িক ডাইরেক্টরি গড়ে তুলব এবং এই ডাইরেক্টরিটা যাতে স্বয়ংসম্পূর্ণ হয় সেই জন্য আমরা আবারও ব্যবসায়ী এবং তাদের প্রতিষ্ঠানদেরকে অনুরোধ জানাবো যে পরিপূর্ণভাবে তথ্য দেওয়ার জন্য। একটি জিনিস একটু জানতে চাই, সেটি হচ্ছে এ পর্যন্ত অর্থনৈতিক সুমারি হয়েছে দুটি, এটি তৃতীয় অর্থনৈতিক সুমারি চলছে। তো এই যে দীর্ঘ সময় পর পর হচ্ছে অর্থনৈতিক সুমারি, এটি কি এই সময়সীমাটা কি কমানো সম্ভব কিনা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক সুমারি চলছে এটির সাথে আন্তর্জাতিকভাবে অন্য পৃথিবীর অন্য দেশগুলোর অর্থনৈতিক সুমারির কোনো পার্থক্য রয়েছে কিনা বা স্ট্যান্ডার্ডটি কি রকম, এই দুটো বিষয় একসাথে একটু জানতে চাই। আমি দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ, তো আমি আপনার শেষ প্রশ্নের উত্তরটা আগে দিব। যে অর্থনৈতিক সুমারি নিয়ে বিভিন্ন দেশে মূলত একই পদ্ধতিতে, কারণ জাতিসংঘে যেটা ইউএন স্ট্যাটিস্টিক্যাল কমিশন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, অঙ্গ সংগঠন আছে, তারা কিন্তু পরিসংখ্যান ব্যবস্থার একটা মান তৈরি করে দেন। সেই মানের ভিত্তিতেই প্রতিটা দেশ, আমরা যেহেতু জাতিসংঘের একটি সক্রিয় সদস্য, আমরা সেটা করে থাকছি। সুতরাং কোনো আমরা যেটা বলবো যে গুণগত মানের কোনো পার্থক্য নেই। একটু পার্থক্য আছে, যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, সেখানে কিন্তু প্রতি 5 বছর পর পর সে সুমারিটা হয় এবং সুমারি কিন্তু আপনি কিন্তু একটা বেশ ব্যয়বহুল প্রক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা হয়তো ব্যয়ভার বহন করতে পারে, কিন্তু আমাদের পক্ষে বেশ কষ্ট। যদিও আমাদের ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি করেছেন এবং আমরাও স্বীকার করছি, যেহেতু ব্যবসা অত্যন্ত ডাইনামিক, ঘন ঘন পরিবর্তন হচ্ছে এবং তাদের যে জিডিপিতে তাদের যে অবদান এটা দিন দিন বেড়েই চলছে। আমরা বিষয়টা বিবেচনা করছি। আপনার মূল যে বিষয়টা যেটা বলছিলেন যে আপনি আন্তর্জাতিকভাবে যে কৃষি অর্থনৈতিক সুমারির যে আমাদের যে অভিজ্ঞতা আদান প্রদান, এই বিষয়টা কিন্তু আমরা বিশেষভাবে আমরা খেয়াল রাখছি এবং আমরা যাতে আমাদের বিভিন্ন পর্যায়ে যে কর্মকর্তা কর্মচারীরা যারা জড়িত আছেন তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারেন, সেই জন্য আমরা তাদের বিভিন্ন পেশাদারি প্রশিক্ষণ দিচ্ছি। বিদেশে যখন অর্থনৈতিক সুমারি হয় বা অন্যান্য সুমারি হয়, তারা যাচ্ছেন, সেখানে অভিজ্ঞতা অর্জন করছেন এবং আপনি জানেন যে বর্তমান সরকার কিন্তু পরিসংখ্যান ব্যুরোকে অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীন একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছেন এবং সেখানে আমরা চেষ্টা করছি তারা যাতে স্টেট অফ দি আর্ট যে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা নিতে পারেন, সে বিষয়ে আমরা তাদেরকে বিশেষভাবে সহায়তা করছি এবং সুযোগ তৈরি করছি। অসংখ্য ধন্যবাদ নজিবুর রহমান, আমরা আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় স্টুডিওতে আসবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকরা যারা ছুটির দিনে আমাদের অনুষ্ঠান দেখলেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। অর্থনৈতিক সুমারি সফল করার জন্য তাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃতীয় অর্থনৈতিক সুমারির বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এতক্ষণ উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ নজিবুর রহমান। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সকালে আশুলিয়ায় সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় শ্রমিকরা। পুলিশ জানায় পলাশবাড়িতে গিল্ড এন্ড শাহরিয়ার কারখানায় 30 জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিক বিক্ষোভের আতঙ্কে শনিবার কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এদিকে কারখানার মূল ফটকে বন্ধ ও ছাঁটাইয়ের নোটিশ পেয়ে বিক্ষোভ করে এবং নবীনগর চন্দ্রা সড়ক অবরোধের চেষ্টা চালায় শ্রমিকরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। অপরদিকে আশুলিয়ার রাতুল নিট ও কোলন ওয়ে লিমিটেড কারখানায় ফাটল আতঙ্কে শ্রমিকরা বিক্ষোভ করলে কারখানা দুটির উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। উত্থান পতনের মধ্যেও সপ্তাহ জুড়ে চাঙ্গা ছিল দেশের 2 শেয়ার বাজার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আগের সপ্তাহের তুলনায় গেল সপ্তাহে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে, সেই সাথে বেড়েছে ডিএসসি এবং সিএসসি তে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম। মুস্তাকিম পার ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসি এবং এসএসসি দুই শেয়ার বাজারেই সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে ডিএসসির লেনদেন বেড়েছে 100 কোটি টাকা, আর লেনদেন শেষে ডিএসসির সাধারণ সূচক 74 পয়েন্ট বেড়েছে। অন্যদিকে সিএসসির সাধারণ সূচক 195 পয়েন্ট বেড়েছে এবং এদিন লেনদেন হয়েছে মোট 32 কোটি 4 লাখ টাকার শেয়ার। সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল সোমবারেও। এদিন ডিএসসির সাধারণ সূচক 59 পয়েন্ট বেড়ে লেনদেন শেষে সূচক 3875 পয়েন্টে দাঁড়ায়। একই দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক 81 পয়েন্ট বেড়েছে এবং এ সময় লেনদেন হয়েছে 37 কোটি 51 লাখ টাকার শেয়ার। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার জামায়াতের ডাকা হরতাল থাকা সত্ত্বেও ডিএসসি এবং এসএসসিতে মূল্যসূচক এবং লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। লেনদেন শেষে ডিএসসিতে সাধারণ সূচক বেড়েছে 81 পয়েন্ট, আর সিএসসিতে সূচক আগের দিনের চেয়ে 200 পয়েন্ট বেড়েছে। বুধবার প্রধান দুই শেয়ার বাজারে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসসির সাধারণ সূচক আগের দিনের চেয়ে 55 পয়েন্ট কমে সূচক ছিল 3901 পয়েন্টে, আর সিএসসির সাধারণ সূচক কমেছে 109 পয়েন্ট। এ সময় লেনদেন হয়েছে 57 কোটি 34 লাখ টাকার শেয়ার। শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলেছে দেশের প্রধান দুই শেয়ার বাজারে। এদিন ডিএসসির সাধারণ সূচক আগের দিনের চেয়ে 80 পয়েন্ট বেড়ে 3982 পয়েন্টে দাঁড়িয়েছে, আর সিএসসির মূল্যসূচক আগের দিনের চেয়ে 197 পয়েন্ট বেড়েছে এবং এদিন লেনদেন হয়েছে 40 কোটি টাকার শেয়ার। নুসরাত ইম্পা, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যে আরও যা থাকছে: পুরনো পোশাক পুনঃ প্রক্রিয়াজাত করে ক্রেতাদের ব্যবহার উপযোগী করে তুলছে ব্রিটিশ ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেন্সার। দিন দিনই বাড়ছে যশোরের অটোমোবাইল শিল্পের প্রসার। শুধুমাত্র চেসিস ছাড়া দক্ষ হাতে বাস ট্রাকের বডি তৈরি করছেন এখানকার শ্রমিকরা। এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তেমনি দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রেখে চলেছে এই খাতটি। অটোমোবাইল শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহায়তা পেলে এখানকার মোটরযান রপ্তানি হতে পারে বিদেশেও। যশোর প্রতিনিধি জিয়াউল হক জিয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সারাদিন টুংটাং শব্দ, হাতুড়ি ছেনি দিয়ে কাটা হচ্ছে লোহার পাত। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা আর প্রযুক্তি জ্ঞান ছাড়াই শুধু চোখের দেখাতেই দক্ষ হাতে বাস, ট্রাক কিংবা অন্য কোনো গাড়ির বডি তৈরি করছেন শ্রমিকরা। যশোর শহরের বকচর ও হুশতলা এলাকায় গড়ে ওঠা প্রায় 2000 ওয়ার্কশপে এভাবেই সনাতনী পদ্ধতিতে কাজ করছেন প্রায় 50,000 মানুষ। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে বংশ পরম্পরায় এই পেশার সাথে জড়িয়ে যাওয়া লোকগুলোকে প্রতিনিয়তই মুখোমুখি হতে হচ্ছে নানা সমস্যার। ইন্ডিয়াতে আনতে গেলে 4-5 লক্ষ টাকা খরচ হয় একটা শো, আমরা এখানে 2 লাখ 2.5 লাখ এর ভিতরে কমপ্লিট করে। সরকার কোন রকম এই সেক্টরে বা কোনো লোনের কোনো বিষয় নজর দেয় না। কাটার মেশিন, ওয়েল্ডিং মেশিন, এগুলো মনে করেন রং করা হয়, এগুলো ফায়ার পয়জন, এটা আমাদের খুব সমস্যা হয়ে যায়। গ্যাস, ওয়েল্ডিং এগুলো আছে পুরো রিস্কি করে কাজ করা হয়, আর যদি কোনো ঝামেলা হয়, দুর্ঘটনা হয়, তাহলে করা কিছু নেই। প্রতি মাসে এখানকার ওয়ার্কশপগুলোতে তৈরি হচ্ছে প্রায় 250 বাস ট্রাকের বডি। মান বেশ ভালো হওয়ায় সরকারি সহায়তা মিললে যশোরের তৈরি মোটরযান রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। যন্ত্রপাতির যে পরিমাণের দাম, সেই সরকারের কাছ থেকে যদি আমরা সহযোগিতা পাই, অর্থনৈতিক সহযোগিতা পাই, তাহলে মনে হয় আমাদেরকে এই গাড়ি আমরা বাংলাদেশ থেকে ডেলিভারি দেওয়ার মতন ক্ষমতা আমরা রাখি। এখানকার অটোমোবাইল ব্যবসায়ীরা বলছেন, সরকার যদি বিদেশ থেকে চেসিস কিনে দেশে গাড়ির বডি তৈরি করে তবে অনেক অর্থ সাশ্রয় হবে। তাই এ খাতের সম্প্রসারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি তাদের। সময় সংবাদ, যশোর। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হল তৃতীয় CIO সম্মেলন 2013। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আইটি ব্যবসায়ী, আইটি সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশের তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা ও বাধা নিয়ে আলোচনা করা হয়। পরে দেশের ব্যাংকিং সহ বিভিন্ন খাতে তথ্য প্রযুক্তির ব্যবহারের নানা দিক তুলে ধরা হয়। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। বাংলাদেশে এই প্রথম মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 দিচ্ছে নজর লাগানো টিউব। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি। When I hold your hand, I
can feel the touch of love. Though you say nothing, but I know how much you care. ইকোলাইফ গোল্ড মেহেদি হাতের কোনো ক্ষতি করে না, টকটকে গাঢ় লাল রং, অ্যালার্জি ফ্রি। ইকোলাইফ মেহেদি মনের রঙে হাত রাঙায়। উস্তাদ ফোন আইছে। হ্যাঁ ইমরান বল। আরে বড় ভাই, আপনার বুদ্ধিতে তো আমার কোনো কাজ হয় নাই, উল্টা তুলির লাগে আমার গ্যাঞ্জাম লেগে গেছে। এইটা তো হওয়ার কথা না। তুই কি ওরে ফুল দিছিলি? হ্যাঁ। কি ফুল? গোলাপ। রং? লাল। আরে ইমরান তোরে বলছি সাদা ফুল দিতে, তুই দিছস লাল। আচ্ছা যা করছস। এখন শোন, কালকে তুই তুলিকে বাসায় যাবি, গিয়েই দরজায় কিক মার। কারণ বলতেছেন বড় ভাই? সব কথা সব সময়ের জন্য না, কিছু কথা জমা থাক রাতের জন্য। বাংলালিংক দিচ্ছে রাতের কথা অফার। যে কোনো বাংলালিংক নাম্বারে মাত্র 4.17 পয়সা প্রতি 10 সেকেন্ড, মাত্র 23 টাকা রিচার্জে দিন বদলের চেষ্টায় বাংলালিংক। ইমরান ফুল কি হোয়াইট কালারের সাদা দিছস নাকি গিয়া কালারের সাদা দিছস? সম্মুখে ডাকে বিশাল আকাশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় জহর, আমাদের পণ্য, আমাদের বন্ধু। এই আস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাই 10টি নির্দিষ্ট পয়েন্টে ISO 7371 স্ট্যান্ডার্ড থার্মোকাপল দ্বারা পরীক্ষা করে তৈরি হয় ওয়ালটন ফ্রিজ। ওয়ালটন আমাদের পণ্য। হজ ব্যবস্থাপনায় উন্নত সেবাদানের জন্য সৌদি সরকার প্রদত্ত অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান মেকাত ট্রাভেলস প্রাইভেট লিমিটেড প্রতি বছরের মতো এবছরও হাজিদের সেবায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এহতেরাম, ইকরাম, এহসান 3টি প্যাকেজ থেকে আজই আপনার প্যাকেজটি নিশ্চিত করুন। এছাড়াও ওমরা ভিসা প্যাকেজ এবং আকর্ষণীয় কমিশনে বিশ্বের যে কোনো গন্তব্যের এয়ার টিকেটিং করা হয়। আজই যোগাযোগ করুন। মেকাত ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, 54/B ইনার সার্কুলার VIP রোড, শান্তিনগর, ঢাকা। ম্যাচ দেখতে এসো, ক্যাপ্টেন আমি। নাটক দেখতে এসো, আমি হিরো। কনসার্টে এসো, লিড সিঙ্গার আমি। আর তুমি? আমি। একা একা কোথায় যাবে? একসাথে চলো, প্রথমে ম্যাচ দেখবো, তারপর নাটক, দেন কনসার্ট। Yeah, that's a cool idea. স্প্রাইট সেরকম খেয়ে সবই ঠিক আছে, কিন্তু চুলগুলো সময় কই? শুক্রবারে। রেজা ভাই, ছবি তুলি। হাত দিয়ে কি পাকা চুল? শুক্রবারে। রেজা সাহেব, চুলে কলপ দিতে আর ছুটির দিনের জন্য অপেক্ষা করতে হবে না। চোখ খুলুন, এলো অ্যাডভান্সড ফর্মুলায় জবা, মেহেদি আর আমলকির মিশ্রণে নতুন হেয়ার কোড অ্যাক্টিভ, ঝলমলে কালো চুল মাত্র 15 মিনিটে। হেয়ার কোড অ্যাক্টিভ, মাত্র 15 মিনিটেই এক নতুন আপনি ন্যাচারালি। Lux Fresh Splash Cooling Made Shampoo. Fresh Splash Cooling Made ও Sea Minerals সমৃদ্ধ। Runner. আরে ভাই, আপনি তো খুব ভালো শীষ বাজান। আসেন, আপনার একটা ভিডিও করি। আপনি তো আমার বইনের মতো, আপনার মনে একটা রিস্কা লাগবো। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। এবার হবেই রবি।
চুল পড়ে আবার চুল গজায়। সমস্যা তখনই যখন স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়ে। এই অস্বাভাবিক চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে এলো 100% কার্যকর তাসমিয়া রিগ্রোথ হেয়ার ভাইটালাইজার। প্রকৃতির 24টি মূল্যবান হার্বাল উপাদানে তৈরি তাসমিয়া রিগ্রোথ হেয়ার ভাইটালাইজার ব্যবহারে খুশকি দূর করে আপনার চুলকে করবে আগের চেয়েও ঝলমলে মজবুত। ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি পার্শ্ব প্রতিক্রিয়াহীন তাসমিয়া রিগ্রোথ হেয়ার ভাইটালাইজার চুল পড়া বন্ধে ও নতুন চুল গজাতে 100% কার্যকর। তাসমিয়া হার্বাল পণ্য। দেখছেন এ সময়ের বাণিজ্য। দিন দিন সংকুচিত হচ্ছে ইউরোজোনের অর্থনৈতিক কার্যক্রম। টানা ষষ্ঠ প্রান্তিক ধরে মন্দা অব্যাহত রয়েছে এই অঞ্চলের দেশগুলোতে। শীঘ্রই এই সংকট দূর হবার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তাই সংকটগ্রস্ত এই দেশগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল সেদিন। নামি দামি তারকাদের পদচারণায় মুখর এখন পুরো উৎসবস্থল। কিন্তু পুরো ফ্রান্স যেন কিছুতেই একাত্ম হতে পারছে না এই আয়োজনের সাথে। কারণ বছরের প্রথম প্রান্তিকেই দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে 0.2% হারে। অর্থনৈতিক পুনর্গঠনের পরও ফ্রান্সের অবস্থার কোনো পরিবর্তন হয়নি এবং গ্রিসের মতো ফ্রান্সের ভবিষ্যৎও বেশ অন্ধকার। আমার মনে হয় আরো বছর দুয়েক ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নগামী থাকবে এবং জার্মানির অর্থনীতির তুলনায় পিছিয়ে পড়বে। শুধু ফ্রান্সে না, ইউরোজোনের অন্যান্য দেশের অর্থনীতিতেও ঘনীভূত হচ্ছে মন্দা। টানা ষষ্ঠ প্রান্তিক ধরে মন্দার ক্রান্তিকাল অতিক্রম করেছে এই অঞ্চলটি। সাধারণত বিভিন্ন সময় সর্বোচ্চ 4 প্রান্তিক পর্যন্ত মন্দা বিরাজ থাকে, কিন্তু 6 প্রান্তিকটা আসলেই অনেক বেশি। আরো দুশ্চিন্তার বিষয় হচ্ছে এসব কারণে ইউরোজোনের ক্রয় ব্যবস্থাপনা সূচক দিন দিনই কমছে। গত প্রান্তিকেও ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালির অর্থনৈতিক কার্যক্রম কমেছে 0.5% হারে। এছাড়া পর্তুগাল, স্পেন এবং হল্যান্ড 2014 সাল পর্যন্ত সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন বিশেষজ্ঞরা। নুসরাত ইম্পা, সময় সংবাদ। রাশিয়ার অর্থনীতির জন্য সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ঋণ মান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ান সরকার যদি এখনই বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন ও বেসরকারীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার কাজ শুরু না করে তবে খুব শীঘ্রই অর্থনীতিতে ধস নামবে। এছাড়া এবছর রাশিয়ার আর্থিক প্রবৃদ্ধি 3% হারে কমবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে। তেল ও গ্যাসের মতো মূল্যবান খনিজ সম্পদের কারণে গত 1 দশক ধরে নিজেদের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রেখেছিল বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতির এই দেশটি। কিন্তু সম্প্রতি আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে প্রত্যাশা অনুযায়ী প্রবৃদ্ধি হচ্ছে না রাশিয়ায়। চলতি বছর এপ্রিলের শেষে ইউরোপে গাড়ি বিক্রির হার উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা গেল 18 মাসের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ACEA এই তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বছর এপ্রিলে এই অঞ্চলের গাড়ি বিক্রি বেড়েছে 1.8% হারে, অর্থাৎ এই সময়ের মধ্যে প্রায় 10 লাখ নতুন গাড়ি বেশি বিক্রি হয়েছে। France may be winning plenty of gold medals at the London Olympics, but its car industry isn't faring so well. Car sales fell 7%. পুরনো পোশাককে পুনঃপ্রক্রিয়াজাত করে ক্রেতাদের ব্যবহার উপযোগী করে তুলছে ব্রিটেনের জনপ্রিয় ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেন্সার। আর এসব পুরনো পোশাক সংগ্রহে তারা বেছে নিয়েছে অভিনব এক পদ্ধতি। বিস্তারিত ঈশিতা প্রমের টেস্ট রিপোর্টে। অপ্রয়োজনীয় পোশাকগুলো ফেলে দেওয়া হচ্ছে বাতিল পণ্যের ঝুড়িতে। লন্ডনের মার্কস অ্যান্ড স্পেন্সারের শোরুমের এই দৃশ্য এখন বেশ পরিচিত। পুরনো এসব পোশাকের পরিবর্তে ক্রেতাদের ভাউচার কিংবা নতুন কোনো পোশাক দিচ্ছে মার্কস অ্যান্ড স্পেন্সার কর্তৃপক্ষ। আর ব্যবহৃত এই পোশাকগুলো নতুনভাবে তৈরি করে দুস্থদের উদ্দেশ্যে তারা পাঠিয়ে দিচ্ছেন দাতব্য কোনো প্রতিষ্ঠানের কাছে। একটু ভিন্নধর্মী হওয়ায় ক্রেতারাও বেশ আগ্রহ দেখাচ্ছেন এ কাজে। আমি মনে করি এটা খুব ভালো একটা পদক্ষেপ। আমি আমার এই পোশাকটির উপর একটু বিরক্ত, কিন্তু এটার মান এখনো অনেক ভালো রয়েছে, তাই অন্য কেউ অনায়াসে এটি ব্যবহার করতে পারবে। এ পর্যন্ত প্রায় 2,30,000 পাউন্ড দামের বিভিন্ন ধরনের প্রায় 40 লাখ পোশাক সংগ্রহ করে দান করেছে প্রতিষ্ঠানটি। আর দরিদ্রতা দূর করতে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়াতে পারায় সন্তুষ্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা ক্রেতাদের পুরনো পোশাক দান করতে উৎসাহিত করি, না হলে তো এরা এগুলো ডাস্টবিনেই ফেলে দিত। আর এগুলো বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে দাতব্য প্রতিষ্ঠানগুলো দরিদ্রতা দূর করতে কাজ করে।
মাত্র 1 মাস আগে শুরু হওয়া এই উদ্যোগে এখন অংশ নিচ্ছে অনেক ব্রিটিশ নাগরিক। আর ভিন্নধর্মী এই পদক্ষেপ ব্রিটেনের দরিদ্রদের জন্য বেশ ফলপ্রসূ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। আসছে বাজেটে তামাকজাত পণ্যে উচ্চ শুল্ক আরোপের দাবি, মাদক বিরোধীদের দাম বাড়লে অবৈধ পথে পণ্য প্রবেশের আশঙ্কা অর্থনীতিবিদদের। অর্থনৈতিক শুমারি সফল করতে ব্যবসায়ীদের সহযোগিতার উপর জোর অর্থনীতিবিদদের, কৃষি অকৃষি সহ সেবা খাতের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান। এবং ইউরোজোনের অর্থনীতির সংকোচন অব্যাহত, টানা ষষ্ঠ প্রান্তিক ধরে মন্দা, শিগগিরই সংকট দূর হবে না মন্তব্য অর্থনীতিবিদদের। এ সময় বাণিজ্য আজ এ পর্যন্তই। যে কোনো জায়গা থেকে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সবাই।